কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিনে তার কালজয়ী উপন্যাস চোখের বালি নিয়ে হাজির হয়েছে। এই গল্পটি আমার কাছে এত ভালো লাগে যেটা কিনা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা আমার মতো রবীন্দ্রনাথের সাহিত্যপ্রেমী তাদের জন্য এই উপন্যাস নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। চোখের বালি শুধু একটি প্রেম কাহিনী নয়, এ যেন এক সামাজিক আয়না। এখানে বিধবার প্রতি কুসংস্কার, সম্পর্কের জটিলতা, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে ভালোবাসার ভাঙন, শয়তানি পরকীয়া কিংবা কাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার বেদনা সব মিলিয়ে এক তীব্র বাস্তবতা ছায়া মেলে। চরিত্রগুলো প্রতিটি সংলাপ, প্রতিটি দ্বন্দ্ব যেন জীবনের ক্যানভাসে আঁকা এক একটি ছবির মতো। চলুন আর বেশি দেরি না করে ডুব দিই এই গভীর অনুভূতির জগতে, রবীন্দ্রনাথের চোখ দিয়ে দেখা এক অনন্য বাস্তবতায়। গল্পের শুরু হয় কলকাতার জমিদার বাড়ি বিধবা রাজলক্ষ্মীকে দেখিয়ে। সে তার ছেলে বিয়ে করাবে বলে মেয়ে দেখছে। একজন শিক্ষিত সুন্দরী মেয়ে বিনোদিনীকে সে খুঁজে বের করে। আর বিনোদিনীর ছবি তার ছেলেকে দেখালে তার ছেলে মেয়েটার সম্পর্কে জেনেই বিয়েতে না করে দেয়, কারণ মেয়েটা শিক্ষিত। আর এই সমাজে শিক্ষিতদের ঘরের বউ করলে অনেক রকম সমস্যা হতে পারে। বুঝতেই পারছেন এখানে কুসংস্কারের ছাপ রয়েছে। নিজে একজন শিক্ষিত কিন্তু শিক্ষিত মেয়ে বিয়ে করবে না, যার কারণে রাজলক্ষ্মী বিনোদিনীর সঙ্গে তার বিধবা ননদের ছেলে বিহারীর জন্য সম্বন্ধ নিয়ে আসে। ছেলেবেলা থেকেই মহেন্দ্র আর বিহারী একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে তারা ডাক্তারি পড়েছে। তবে বিহারীর একটা জিনিস ছোটবেলা থেকেই ভালো লাগে না, সেটা হলো ছেলেবেলা থেকেই মহেন্দ্র ফেলে দেওয়া প্রতিটা জিনিস বিহারী নিয়ে বড় হয়েছে। কারণ তার বাবা মারা যাওয়ার পর থেকে বিহারী তার মাকে নিয়ে মহেন্দ্রদের বাড়িতে আশ্রিতা আছে। এই বিষয়গুলো বিহারী মেনে নিতে পারে না। আর এক পর্যায়ে গিয়ে বিহারী বিনোদিনীর ছবি না দেখেই তাকে রিজেক্ট করে দেয়। এদিকে বিনোদিনীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তবে বিনোদিনীর ভাগ্য অতটা ভালো ছিল না, যার কারণে বিয়ের অল্প কিছুদিনের ভেতরই তার হাজবেন্ড ক্যান্সারে মারা যায়। বিনোদিনী বিধবা হয়ে ঘরের এক কোণে পড়ে থাকে। যেখানে শিক্ষিত মেয়েকে বিয়ে করা দোষ, সেখানে বিধবাদের এই সমাজে কিভাবে দেখা হয় সে তো বুঝতেই পারছেন। অন্যদিকে মহেন্দ্রের জন্য আশালতা নামের একটা মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ আসে। তারা সবাই সে মেয়ে দেখতে যায়, আর এই মেয়ে দেখতে মহেন্দ্রের সঙ্গে বিহারীও যায়। এখানে তাদের মেয়ে দেখে সবার পছন্দ হয়। আশালতাকে একবার দেখে মহেন্দ্রর ভালো লেগে যায়, যার কারণে তাদের বিয়েটা ঠিক হয়ে যায়। এখানে আশালতাকে বিহারীরও পছন্দ হয়, কিন্তু তার কিছুই করার থাকে না। বরাবরের মতো এবারও তাকে বিয়ে থেকে পিছিয়ে আসতে হয়। তার পছন্দের জিনিস নিয়ে নেয় মহেন্দ্র। আর এতে করে দেখা যায় বিহারী অনেকটা এখন মহেন্দ্রকে অ্যাভয়েড করে চলে, অর্থাৎ তাদের দুজনকার সম্পর্কে ফাটল ধরেছে। তো যাই হোক, মহেন্দ্র আশালতাকে বিয়ে করে আনলে দুজন দুজনকে অনেক সময় দেয়। তাদের বিবাহিত জীবন তারা দুজনে খুব উপভোগ করে। মহেন্দ্র তার কাজকর্ম ফেলে সবসময় আশালতাকে নিয়ে পড়ে থাকে, আর আশাকেও কখনো ঘর থেকে বের হতে দেয় না, কোনো কাজও করতে দেয় না। বিয়ের পর কাজকর্ম এইভাবে ভুলে যাওয়ায় রাজলক্ষ্মী মোটেও এই বিষয়টা ভালোভাবে নিতে পারে না। নিজের ছেলের প্রতি বিরক্ত হয়ে রাজলক্ষ্মী তার বাপের বাড়ি চলে আসে। আর সেখানে এসে তার সঙ্গে বিনোদিনীর দেখা হয়। এই বিনোদিনীকে সে নিজের ছেলের বউ করতে চেয়েছিল। বিনোদিনীকে এইভাবে সাদা কাপড় দেখে তার অনেক খারাপ লাগে। বিনোদিনীও সুযোগ পেয়ে মন থেকে রাজলক্ষ্মী সেবা যত্ন করে। এতে রাজলক্ষ্মী আরো বেশি ভয়ঙ্কর ভাবে ভাবতে থাকে, ইস, এই মেয়েটাই যদি তার ছেলের বউ হতো, যদি বিনোদিনীকেই তার ছেলের বউ করতে পারতো, তাহলে হয়তো আজ বিনোদিনী বিধবা হতো না, আর তাকেও বাড়ি ছেড়ে এখানে আসতে হতো না। দিব্য ছেলের সেবা যত্ন পেত, আর তার সংসারেও শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। এদিকে অনেকদিন হয়ে যাওয়ার পরেও মহেন্দ্র তার মায়ের কোনো খোঁজ খবর না নিলে রাজলক্ষ্মী অনেক রেগে যায়। আর তখনই বিহারীর একটা চিঠি রাজলক্ষ্মীর এখানে এসে পৌঁছায়। এই চিঠিটা মহেন্দ্র বিহারীর জন্য লিখেছিল। চিঠিটা বিনোদিনী রাজলক্ষ্মীর দিকে এগিয়ে দিলে তিনি চিঠিটা পড়তে বলেন, কিন্তু প্রথমে বিনোদিনী এই চিঠিটা পড়তে চায় না। পরবর্তীতে রাজলক্ষ্মীর জোরাজোরিতে সেই চিঠিটা পড়তে বাধ্য হয়। এই চিঠিতে মহেন্দ্র তার বউয়ের সৌন্দর্য, তাদের দাম্পত্য জীবনের ঘনিষ্ঠ সময়ে কেমন কাটছে তা জানিয়ে চিঠি লিখেছে। এই চিঠি বিনোদিনী অর্ধেকটা পড়ে থেমে যায়, কারণ ছেলের এমন চিঠি তার মায়ের সামনে পড়তে তার বিবেকে বাধা দিচ্ছিল। আর এই চিঠি পড়া শুনে রাজলক্ষ্মীও বেশ রেগে যায়। তবে এই চিঠির নেশা কেমন যেন বিনোদিনীকে ছেদ করে যায়। সে সম্পূর্ণ চিঠিটা পড়ার জন্য তার কাছেই রেখে দেয়, আর মনে মনে ভাবে, আমার থেকে কি আশালতা অনেক সুন্দরী, আর কি এমন পুরুষ যে সে আমাকে প্রত্যাখ্যান করেছিল। মূলত এই চিঠিটা মহেন্দ্র বিহারীকে জ্বালানোর জন্য লিখেছিল। পরের দিন রাজলক্ষ্মী কলকাতার বাড়িতে আসতে চাইলে সে তার সঙ্গে বিনোদিনীকে নিতে চায়, কারণ রাজলক্ষ্মী মনে করে একজন বিধবাই আর একজন বিধবার কষ্ট বুঝবে। রাজলক্ষ্মীর কাছ থেকে কলকাতা যাওয়ার কথা শুনে বিনোদিনী আর না করে না, তার এক কথাতেই কলকাতায় আসতে রাজি হয়ে যায়। তো যাই হোক, কলকাতায় আসার পর বিনোদিনীর সঙ্গে আশালতা তার ছাদে দেখা হয়। আশালতা লেখাপড়া জানে না, গ্রামের সহজ সরল মেয়ে। সেখানেই তাদের পরিচয় হয়। বিনোদিনী আশালতার সঙ্গে খুব কম সময়ের ভেতর খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। একদিন বিনোদিনী আশার রুমে আসে। আশাদের ঘরের ভিতর আসলে তারা আর মহেন্দ্রর একসঙ্গে ছবি দেখতে পায়। বিনোদিনী এসব কিছু দেখে মনে মনে ভাবে,
হবে এসব কিছু আজ তারও হতে পারতো। এই অশিক্ষিত মেয়েটা এই ঘরের যোগ্য নয়, তবুও নিয়তি আজ সবকিছু করেছে। এই অহংকারী মহেন্দ্র, সে যদি ওই দিন বিনোদিনীকে প্রত্যাখ্যান না করতো তাহলে এসব কিছু হতো না। বিনোদিনী আজ সাদা কাপড় পরে বিধবা সাজতো না, আর এই অশিক্ষিত মেয়েটা জীবনে সুখ খুঁজে পেত না। ঘরে বেশ কিছু বইতে উইপোকা ধরেছে, যার কারণে বিনোদিনী বলে তোমার স্বামীকে ন্যাপথলিন এনে দিতে বলো, তাহলে আর কখনোই পোকা ধরবে না। ন্যাপথলিন কথাটা আশা উচ্চারণও করতে পারে না, তাই সে একটা কাগজ কলম এনে দিয়ে বলে তুই একটু নামটা লিখে দে। বিনোদিনী একটা কাগজের ন্যাপথলিন লিখে দেয়। তখন আশা বলে তুই কত শিক্ষিত, কত ভালো ইংরেজি জানিস, আমাকে মাঝে মাঝে পড়ালেখা শিখিয়ে দিস। তখন বিনোদিনী বলে ওঠে তোমার স্বামীর সঙ্গে আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আমাকে প্রত্যাখ্যান করেছে। একথা শুনে আশা বলে আমি তো তোকে আমার সই করতে চেয়েছিলাম, কিন্তু তুই দেখি আমার সতীন হয়ে গেছিস। এভাবে করে তারা দুজন হাসি ঠাট্টা দুষ্টুমি করে। এদিকে মহেন্দ্র বাড়ি ফিরতেই আশা বিনোদিনীর লিখে দেওয়া কাগজটা মহেন্দ্রর হাতে ধরিয়ে দেয়, আর বলে আমার সই এই ওষুধটা কিনে এনে দিতে বলেছে। ইংরেজি লেখা দেখে মহেন্দ্র জিজ্ঞাসা করে কে তোমার সই, কে লিখে দিয়েছে এটা? আশা বলে সে তোমার জানতে হবে না, তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করো। তবে মহেন্দ্র এত সুন্দর হাতের লেখা দেখে এই হাতের লেখার প্রেমে পড়ে যায়। একজন মেয়ে মানুষ কতটা সুন্দর করে লিখেছে, আর মহেন্দ্র তাকে দেখার আগ্রহ তার ভিতরে তীব্র আকারে বাড়তে থাকে। তখনকার সময় মেয়েদের পড়ালেখা কেউ পছন্দ করতো না, আর বিধবা মেয়েদের অনেক নিয়মকানুন মেনে চলতে হতো। এই যেমন তারা পায়ে স্যান্ডেল পরতে পারতো না, সমস্ত প্রকার মাছ মাংস থেকে দূরে থাকতে হতো, এমনকি বিছানায় শুতেও পারতো না। সাজসজ্জা, গান বাজনা সবকিছু থেকে তারা বিরত থাকতো। তাদের সাদা কাপড় পরতে হতো এবং চা খাওয়া পর্যন্ত তাদের বন্ধ ছিল। এসব কিছু শিক্ষিত বিনোদিনী মোটেও মেনে নিতে পারে না, তো সমাজে চাপে পড়ে বাধ্য হয়ে সে মেনে নিচ্ছে। তো একদিন রাজলক্ষ্মী বিনোদিনীর ঘরে এসে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছিল। মূলত তারা লুকিয়ে লুকিয়ে চা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছিল। আর এমন সময় দরজার বাহিরে বিহারি এসে রাজলক্ষ্মীকে ডাকতে শুরু করে, আর ভিতরে এসে বলে বাইরে গাছ কাটা হচ্ছে, তুমি কিছু বলছো না? একথা শুনে রাজলক্ষ্মী বলে অনেকদিন যাবৎ গাছপালাগুলো সব জঙ্গল হয়ে গেছে, তাই বিনোদিনী বলল গাছ কেটে দিতে। তখন বিহারী বলে শুনেছি উনি নাকি কি লেখাপড়া শিক্ষিতা, তাহলে গাছের যে প্রাণ আছে সেটা কি উনি জানেন না? এসব কিছু জানার পরে কেন উনি গাছ কাটতে বললেন? তখন বিনোদিনী বলে ওঠে একথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, শুধুমাত্র বিধবাদের মাছ খাওয়া বন্ধ করলে হয় না। তর্ক না বাড়িয়ে এক কাপ চা খান, আমি আপনাকে চা করে দিচ্ছি। বিহারীরও আর কিছু বলার থাকে না, তাই সে বিনোদিনীর হাতে চা খেতে রাজি হয়। আর চা দেওয়ার সময় বিনোদিনী বিহারীকে উদ্দেশ্য করে বলে চাটাও কিন্তু গাছের পাতা থেকে এসেছে, তারও কিন্তু প্রাণ আছে, আমরা সেটাকে পুড়িয়ে খাচ্ছি। একথা শুনে বিহারী একটু মুচকি হেসে দেয়। আসলে সে বুঝতে পেরেছে বিনোদিনীর সঙ্গে সে তর্কে পেরে উঠবে না। মূলত বিহারীর বিনোদীকে প্রথম দেখা ভালো লেগে যায়, তার মায়াবী চেহারা, চোখের চাউনি, স্পষ্ট কথা সবকিছুই ভালো লাগে। এই দিনের পর থেকে বিহারী আবারও এই বাড়িতে আগের মতো যাওয়া আসা শুরু করে। এদিকে রাতে মহেন্দ্র আশার জন্য একটা ব্লাউজ নিয়ে আসে, আর এই ব্লাউজটা তাকে পরতে বলে। তখন আশা ব্লাউজটা দেখে বলে এ তো মেম সাহেবদের ব্লাউজ, আমি এসব পরতে টরতে পারবো না, আমার সই পড়তে পারবে। এই কথা শুনে মহেন্দ্র রাগ করে বলে একটা মেয়ে তার স্বামীর জন্য অগ্নি পরীক্ষাও দিতে পারে, আর তুমি সামান্য আমার জন্য তুমি ব্লাউজ পরতে পারবে না? তাই সকালবেলা আসা বিনোদীর সামনে এই ব্লাউজটা পরার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই ব্লাউজটা পরতে পারছিল না। তখন আশা বলে এত মোটা ব্লাউজ কি পরে শোয়া যায় বল? তখন বিনোদিনী মজা করে বলে তোকে অত চিন্তা করতে হবে না, শোয়ার সময় তোর বর খুলে নেবে। আশা তখন বলে তুই অনেক দুষ্টু হয়ে গেছিস। মূলত আশা বিনোদিনীকে বালি, চোখের বালি বলে ডাকতো। আশা তাকে ব্লাউজ পরা দেখিয়ে দিতে বললে তখন বিনোদিনী তার গা থেকে ব্লাউজ খুলতে গেলে দেখে তার সারা গায়ে লাভ বাইটের দাগ। এসব কিছু দেখে বিনোদিনী বলে এগুলো কি করেছিস? তখন আশা বলে উনি এত দস্যিপনা করে না, আমি ওনার সঙ্গে পেরে উঠি না, ওনার সঙ্গে কি গায়ের বলে আমি পারি বল? বিনোদিনী রাগ করে বলে ওনার সাথে পারার জন্য গায়ের জোর নয়, মনের জোর দরকার। এরপর বিনোদিনী নিজে ব্লাউজটা পরে আশাকে দেখিয়ে দেয়। এরপর রাতে মহেন্দ্র নিজের ঘরের দরজা বন্ধ করে যখন ভিতরে শুতে যায় তখন দেখে বিনোদিনী বাইরে বসেছিল। তখন বিনোদিনীর অনেক কষ্ট লাগে। ভিতরে মহেন্দ্র আর আশা রোমান্স করে, আর বাইরে থেকে বিনোদিনী তার ঘরে এসে এসব কিছু অনুভব করে নিজে অনেক কষ্ট পায়। পরের দিন বিহারী বঙ্গভঙ্গ রাদের জন্য বিনোদীর কাছে এসে বলে সবাই এই কাগজটাতে সাইন করছে, আপনি এখানে সাইন করতে চান কিনা? তখন বিনোদিনী কাগজটা নিয়ে সাইন করে দেয়। তারপর বিহারী বিনোদিনীকে আগামীকালে চড়ুই ভাতির দাওয়াত দিয়ে যায়। তো পরের দিন চড়ুই ভাতিতে সবাই অনেক মজা করছিল, তাদের সঙ্গে বিনোদিনীও এসেছে। আশা বিহারীকে পুকুর থেকে পদ্ম ফুল এনে দিতে বলে। আশার একবার বলাতেই বিহারী পানিতে নেমে যায় পদ্ম ফুল আনতে। এই জিনিসটা মহেন্দ্র খুব ভালোভাবে নিতে পারে না। এইভাবে তারা দুজন আনন্দ উল্লাস করে ফুল তুলছে। আর এদিকে বিনোদিনী মহেন্দ্র কাছে এসে বলে আমি কি এখানে একটু বসতে পারি? আসলে আমার পায়ে কাঁটা ফুটেছে। মহেন্দ্র তাকে বসতে বলে নিজেই পা থেকে কাঁটা বের করে দিতে চায়। তখন বিনোদিনী তাকে বাধা দিয়ে বলে আপনি ডাক্তার মানুষ, আপনাকে তো আবার ফিস দিতে হয়, আমি গরিব মানুষ, আমার কাছে ফিস দেওয়ার মতো কিছুই নেই।
কথা শুনে মহেন্দ্র বলে, সেটা না হয় পরেই দিবেন, আমিও পালাচ্ছি না আর আপনিও কোথাও চলে যাচ্ছেন না। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে মহেন্দ্ররা ঘুমালে বিনোদিনীর সঙ্গে বিহারী বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে। তাদের এসব কথাবার্তা থেকে বিনোদিনী এতটুকু বুঝতে পারে মহেন্দ্র থেকে বিহারীর মন মানসিকতা অনেক ভালো। তো যাই হোক, বাড়ি এসে উঠান পরিষ্কার করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মহেন্দ্র মাজায় ব্যথা পায়, যার কারণে বিহারী তাকে চিকিৎসা দিতে আসে। এই সুযোগে মহেন্দ্র বিহারীকে জ্বালিয়ে দেওয়ার জন্য বলে, ভালোই হয়েছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, কয়েকদিন কাজ থেকে ছুটি নেওয়া যাবে। আর এই সুযোগে যদি আশালতা আর বিনোদীকে নিয়ে কোথাও একটা ঘুরে আসতে পারতাম তাহলে ভালোই হতো। এই কথা শুনে বিহারী অনেক রেগে যায়। ঘুরতে যাবা তো নিজের বিয়ে করা বউকে নিয়ে যাও, বিনোদিনীকে কেন নিবে? তাছাড়া বিনোদিনীকে নিয়ে গেলে তোমার বউ খুশি হবে না। তখন মহেন্দ্র বলে ওঠে, বিনোদিনীকে তোমার পাশে এখানে রেখে দেওয়া যাবে না, কারণ তুমি আসার এক কথাতেই নিজের কাপড় খুলে পদ্ম ফুল তুলতে পুকুরে নেমেছিলে, সেটা তো আর আমি ভুলে যাইনি। এ কথায় বিহারী কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বিহারীর জন্য একটা সম্বন্ধ আসলে তারা সবাই বিয়ের আলোচনা করছিল। সেখানে বসে বিনোদিনী তরকারি কাটতে গিয়ে সেসব কথা শুনতে গিয়ে হঠাৎ করে তার হাতটা কেটে যায়। আর এই বিষয়কে কেন্দ্র করে মহেন্দ্র নিজের কোমর ব্যথাকে উপেক্ষা করে বিনোদিনীকে নিয়ে ডক্টরের কাছে আসে। এইভাবে বিনোদিনীকে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা বাড়ির কেউই ভালোভাবে মেনে নিতে পারে না। রাজলক্ষ্মী আশাকে বলে, নিজের স্বামীকে একটু চোখে চোখে রেখো। এদিকে আশা এই বিষয়টাকে তেমন কোনো কিছুই মনে করে না, কারণ সে তার স্বামী আর বান্ধবীকে অনেক বিশ্বাস করে। রাতে বাড়ি ফিরতে বিনোদিনীদের একটু লেট হয়, তাই আশা বলে, তোদের এত দেরি হলো যে? এবার ঘরে এসে বিনোদিনী বিহারীর একটা চিঠি পায়। এই চিঠিতে বিহারী বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সেই সাথে চিঠিতে এটাও লেখাছে যত দ্রুত সম্ভব মহেন্দ্রদের বাড়ি ছেড়ে যেন তাদের বাড়িতে চলে যায়। কিন্তু এসব কিছুতে বিনোদিনী কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এরপর একদিন আশা তার সমস্ত গয়নাগুলোকে বিনোদিনীকে পরিয়ে দেয়। ঠিক সেই সময় মহেন্দ্র আর বিহারী চলে আসলে বিনোদিনীকে এইভাবে এই সমস্ত গয়না পরে দেখে সবার অনেক ভালো লাগে। বিহারী বিনোদিনীর প্রশংসা করলে মহেন্দ্র তাতে খারাপ লাগে। বিনোদিনী তাদের সামনে খুব লজ্জা পায়, তাই বিনোদিনী তাড়াতাড়ি তার গায়ে সমস্ত গয়না খুলে ফেলে। আশা বলে ওঠে, এত শখ করে ওকে এই গয়নাগুলো পরালাম, কিন্তু তোমাদের সহ্য হলো না। রাতে মহেন্দ্র বিনোদিনীর ঘরে এসে গয়নার বক্সটা বিনোদিনীকে দিয়ে বলে, আপনার জন্য আপনার বান্ধবী পাঠিয়েছে, এটা নিতে না করবেন না। আর তারপর তাকে বেশ কিছু কথাও বলে। এই গয়নার বক্সের ভিতর বিনোদিনীর জন্য একটা চিঠিও রেখে গেছে। এইভাবে তাদের ভিতরে চিঠিতে কথা আদান প্রদান হতে থাকে। শুধু তাই নয়, তারা দুজন অনেক কাছাকাছি আসতে শুরু করে। এরপর তারা দুজন বিভিন্ন জায়গায় গিয়ে ঘনিষ্ঠভাবে সময়ও কাটায়। এখানে বিনোদিনীর কেমন যেন নিজের ভিতরে একটা লোভ কাজ করে, তাই সে নিজেকে কোনোভাবেই মহেন্দ্র থেকে আটকাতে পারে না। একদিন ছাদে আশা আর বিনোদিনী একসঙ্গে কাপড় নাড়তে গিয়ে বিনোদিনীর গলায় আসার লাভ বাইট দেখতে পায়, কিন্তু এটা দেখে সে কোনো কিছুই বুঝতে পারে না। তবে তার মনের ভিতরে একটু কামড় দিয়ে ওঠে, কারণ এই দাগটা তার খুব চেনা। তো বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রর যে কথাবার্তাগুলো চিঠিতে হতো, সে চিঠিগুলো বিনোদিনী সবসময় গয়নার বক্সের ভিতর রেখে দিত। একদিন বিনোদিনী বাড়িতে না থাকাকালীন আশালতাকে তার শাশুড়ি তার বালা নিয়ে আসতে বলে। তখন আশা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। এক প্রকার বাধ্য হয়ে বিনোদিনীর ঘরে গিয়ে ওই গয়নার বক্স থেকে বালাগুলো আনতে যায়। তখন সেখানে মহেন্দ্র দেওয়া কয়েকটা চিঠি দেখতে পায়, আর কৌতূহলের বশে এই চিঠিগুলো আশা পড়ে বুঝতে পারে তার স্বামীর সঙ্গে বিনোদিনীর সম্পর্ক চলছে। মূলত এতদিন আশা বিনোদিনীর থেকে কিছু কিছু পড়ালেখা শিখে নিয়েছিল, তাই সে চিঠিগুলো পড়তে পেরেছে। একটা মেয়ে খুব ভালোভাবেই বুঝতে পারে তার স্বামী অন্য কোথাও অ্যাডিক্টেড আছে কিনা। এই বিষয়গুলো জানার পর আশার অনেক খারাপ লাগে, কারণ সে এটা কখনো কল্পনাও করতে পারেনি। এসব কিছু ভেবে আশা হাউমাউ করে কান্না করতে থাকে। এমন সময় সেখানে তার শাশুড়ি চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। যেহেতু সে একটা মেয়ে মানুষ, তাই আশার শাশুড়ি সবকিছু বুঝতে পারে, কিন্তু আশা প্রথমে কোনো কিছুই বলতে চায় না। পরে তার শাশুড়ি জোরাজোরি করলে সে সব সত্যি কথা জানিয়ে দেয়। আশাকে তার শাশুড়ি বলে, শেষমেশ তুই তোর জিনিস ধরে রাখতে পারলি না, নিজের কপাল পোড়ালি। এমন সময় সেখানে বিনোদিনী এসে হাজির হয় আর তাকে পুজোর প্রসাদ দিয়ে বলে, আমি সত্যিই পুজো করতে গিয়েছিলাম, কিন্তু এটা যে তার মিথ্যে কথা ছিল এখানে থাকা সবাই সেটা বুঝতে পারে। তখন আশা বলে, বালি আমাকে মাফ করবি, তুই বাড়িতে ছিলি না, আর মা গয়নাগুলোর জন্য এত জোরাজোরি করলো, তাই আমি গয়নার বক্স থেকে এগুলো নিতে এসেছি। এ থেকে বিনোদিনীর বুঝতে আর বাকি থাকে না আশা তাদের চিঠি পড়ে নিয়েছে। এরপর আশা তার ফুফুর সঙ্গে মহেন্দ্রদের বাড়ি ছেড়ে কাশিতে চলে আসে। তো আশা চলে যাওয়ার পর রাজলক্ষ্মী বিভিন্নভাবে গালিগালাজ করে বিনোদিনীকে অপমান করতে থাকে, কিন্তু এসব কোনো কিছুতেই বিনোদিনীর যায় আসে না, কারণ তার একটাই আশা ছিল মহেন্দ্র একদিন তাকে বিয়ে করে স্বীকৃতি দেবে। একদিন দেখা যায় রাজলক্ষ্মী তার ছেলেকে শর্ত দিয়ে দেয়, হয়তো এই বাড়িতে বিনোদিনী থাকবে, না হয় এই বাড়িতে আমি থাকবো। এরপর বাধ্য হয়ে বিনোদিনী এই বাড়ি ছেড়ে দেয়।
এবং সে বিহারীর বাড়িতে চলে আসে। সে অনেক গয়নাগাটি পরে সাজুগুজু করেছিল, তাকে দেখতেও বেশ সুন্দরী লাগছিল। কিন্তু তাতে কি, এখন তাকে বিহারী মেনে নেয় না, কারণ সে যদি তার চিঠি পাওয়ার পরপরই আসতো তাহলে সে হয়তো তাকে বিয়ে করে স্বীকৃতি দিত। কিন্তু সে তো এখন মহেন্দ্রর উচ্ছিষ্ট হয়ে গেছে। তাকে এখন বিহারী বিভিন্নভাবে এড়িয়ে চলতে থাকে। বিনোদিনী লজ্জা শরম ভুলে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বিহারী সে কথাটাকে হেসে উড়িয়ে দেয়। যে মেয়ে একজনের সংসার ভাঙতে পারে তাকে সে বিয়ে করবে না। এমনকি বিহারী তাকে বৌঠান সহ বিনোদিনীর দেবী বলেও সম্বোধন করে। তো এত অসম্মানের পর বিনোদিনী বিহারীর ওইখানে আর থাকতে পারে না। অবশেষে তার বাড়িতে ফিরে আসে। তবে সে এতটুকু বুঝে গিয়েছিল একটা বিধবার সঙ্গে মানুষ সময় কাটাতে পারে, কিন্তু তাকে সম্মান দিয়ে স্বীকৃতি দিয়ে বিয়ে করতে চায় না। বিনোদিনী শূন্য হাতে বাড়ি ফিরে মান সম্মান ভালোবাসা একুল ওকুল সব কোল হারিয়ে ফেলে। এক পর্যায়ে বিনোদিনী আত্মহত্যাও করতে চায়, কিন্তু সে আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা করাটা এত সহজ ব্যাপারও নয়। তো একদিন ঝড় বৃষ্টির রাতে মহেন্দ্র বিনোদিনীর বাড়িতে আসে আর বিনোদিনীকে বলে, দেখো আমি তোমার জন্য বাড়িঘর সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি। এই কথা শুনে বিনোদিনী বলে, তুমি আমার জন্য আসনি, আশা তোমাকে ছেড়ে চলে গেছে, আর ওই বাড়িতে এখন আমিও নেই, যার কারণে তুমি শুধু তোমার প্রয়োজন মেটাতে এখানে এসেছো, আমাকে ভালোবেসে আসনি। মূলত বিনোদিনী বুঝতে পেরেছে মহেন্দ্র কখনো তাকে সম্মান করেনি, শুধু উপভোগ করেছে। বরং বিনোদিনী মহেন্দ্রকে বলে, তুমি যদি বিহারীকে রাজি করাতে পারো আমাকে বিয়ে করার জন্য, তাহলে আমি খুশি হব। আমার জন্য না হয় তুমি এতটুকু করো। একথা শুনে মহেন্দ্র চুপচাপ সেখানে বসে পড়ে, কারণ জীবনে প্রথমবার সে বিহারীর কাছে হেরে গেছে। পরের দিন মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে কাশি চলে আসে, আর এখানে কিছুদিন থাকার পর বিনোদিনী আশালতাকে খুঁজে পায়। আশা এখন প্রেগনেন্ট। মূলত বিনোদিনী এখানে এসেছে আশাকে খুঁজতে। সে আশা আর মহেন্দ্রকে এক করে দিতে চায়, কিন্তু বিনোদিনী আশাকে এগিয়ে গিয়ে আর খুঁজে পায় না। একদিন এখানে বিহারী আসলে তাকে দেখে বিনোদী মনে করে হয়তো বিহারী তাকে নিতে এসেছে, কিন্তু দেখা যায় বিহারী এসে মহেন্দ্রর কথা জিজ্ঞাসা করে। মহেন্দ্রর কথা জিজ্ঞাসা করায় বিনোদিনী বলে, আপনি আমার কাছে আসেননি? তখন বিহারী বলে, না, মহেন্দ্রর মা মারা গেছে, সেই খবরটা দিতে এখানে এসেছি। মহেন্দ্র এই খবর পেয়ে আশাকে নিয়ে তার বাড়ি ফিরে যায়। তো দেখা যায় বিহারী আবারও বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দেয়। এই কথাতে বিনোদিনী আর না করতে পারে না। তো পরের দিন যখন বিহারী বিয়ের সরঞ্জাম নিয়ে বিনোদিনীর বাড়িতে আসে, তখন আর সে বিনোদিনীকে কোথাও খুঁজে পায় না। তবে একটা চিঠি পায়। এই চিঠিতে লেখা আছে সে সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে গেছে। কোথায় গেছে সেটা সে কাউকে বলে যায়নি। বিনোদিনী মন থেকে বিহারীকে ভালোবেসেছে, কখনোই সে বিহারীকে ঠকাতে পারবে না, আর তার জীবনের কলঙ্ক বিহারীর গায়েও লাগতে দেবে না। সে কখনো চায় না তার জন্য বিহারীর বদনাম হোক। সেই সময়টাই বিধবাদের বিয়ে করা ছিল একরকম পাপের মতো, তাই এই পাপটা সে কোনো প্রকার ভাবেই বিহারীকে করতে দিতে চায় না। বিনোদিনীর জেদ বা অ্যাট্রাকশন ছিল মহেন্দ্র, আর ভালোবাসা ছিল বিহারী। বিহারী যে বিনোদিনীকে আবারও বিয়ে করতে চেয়েছে এটাই বিনোদিনীর কাছে অনেক বেশি। বহুদিন পর বিনোদিনী আশালতাকে একটা চিঠি পাঠায়। চিঠিটাতে লেখা ছিল, তোমার আমার ভিতর পার্থক্য থাকলেও ভিতর থেকে আমরা দুজনেই এক, দুজনেই আমরা সুখী একটা সংসার করতে চেয়েছিলাম। আমার ভেতরেও এক প্রকার সুখের চাহিদা ছিল। আমি কখন তোমাকে হিংসা করিনি। মনে করতে পারো আমি এক প্রকার ভুল করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। এরপর বিহারী অনেকবার বিনোদিনীকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কখনোই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর আজকের এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়। আপনাদের কাছে আজকের গল্পটি কেমন লেগেছে? যদি গল্পটা একটুও ভালো লাগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরবর্তীতে এমন কোনো অসাধারণ গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।